অভিশপ্ত বাংলো। এক বৃদ্ধ মহিলা হাতে চাকু নিয়ে একটি ঘরে দাঁড়িয়েছিল আর প্রচন্ড রাগ নিয়ে নিজের পুরো ঘর ঘুরে ঘুরে দেখছিল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। তুই আমার কাছ থেকে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছিস, আমি তোকে ছাড়বো না। একথা বলে ওই বৃদ্ধ মহিলা ওই বাড়ির সব কিছু ভাঙতে শুরু করে। ওই বাড়ির প্রতিটি জিনিসপত্রে আগে থেকেই অনেক ধুলা জমেছিল। আয়না, জামা কাপড়, বাসনপত্র প্রতিটি জিনিসই ধুলোয় চাপা পড়ে যাচ্ছিল। সেগুলো ভেঙে ওই বৃদ্ধ মহিলা ক্ষোভ প্রকাশ করছিল। তার কিছুক্ষণ পরেই সে হাঁপাতে শুরু করে, কিন্তু তখনও তার রাগ কমার নামই নিচ্ছিল না। সে একবার মাটিতে পড়ে থাকা জিনিসগুলোর দিকে তাকায়, যেগুলোর উপরে একা একাই কিছু ধুলো জমে গিয়েছিল, আর সে জিনিসগুলো ভেঙেছিল, যেগুলো আবার আগের মতো হয়ে গেল। জিনিসগুলোকে আবার ঠিক হতে দেখে ওই বৃদ্ধ মহিলার রাগ একেবারে শান্ত হয়ে যায়। তারপর সে মুচকি হাসে আর বলে, তোর তো কখনো কষ্ট হয় না, তাই না? কারো কষ্টে তোর কিছুই যায় আসে না। তুইও তিলে তিলে মরবি, যেভাবে আমি মরছি। নিজেই নিজের সাথে কথা বলে ওই বৃদ্ধ মহিলা হাসতে হাসতে তার হাতের রগ কেটে ফেলে, কিন্তু তার হাত থেকে রক্ত না পড়ে বালি পড়তে শুরু করে। এটা দেখে ওই বৃদ্ধ মহিলার হুঁশ উড়ে যায়, কিন্তু সে আর কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ক্ষত একা একাই সেরে যায়। ক্ষত স্থান এভাবে সেরে যেতে দেখে সে নিজেই তার পেটে চাকু মারতে শুরু করে আর তার শরীরের বিভিন্ন স্থান কাটতে শুরু করে। তার প্রতিটি ক্ষত থেকে রক্তের বদলে বালি পড়ছিল। তার কিছুক্ষণ পর সেটা নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছিল। অবশেষে ওই বৃদ্ধ মহিলা তার গলায় চাকু ধরে। ধুলো জমা আয়নায় নিজেকে দেখে হাসতে হাসতে নিজেই নিজের শরীর থেকে নিচের মাথা আলাদা করে ফেলে। তার শরীরের দুটি টুকরো দুটি প্রান্তে পড়ে যায়, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার পুরো শরীর বালিতে পরিণত হয়, যেগুলো ধুলো হয়ে বাড়ির জিনিসগুলোর উপর জমা পড়তে থাকে। আর সেই বৃদ্ধ মহিলার নাম চিরতরে মুছে যায়। ১.৫ বছর আগে প্রিয়া একা একাই একটা বাস স্ট্যান্ডে বসে কান্না করছিল। একটি বাস তার সামনে এসে দাঁড়ালে সেও সেটাকে যেতে দেয়। তার কিছুক্ষণ পরেই বৃষ্টি নামতে শুরু করে। তার চোখের অশ্রু আর আকাশের অঝোর ধারার বৃষ্টি থামার নামে নিচ্ছিল না। সে বারবার তার হাতে থাকা মোবাইলটার দিকে তাকাচ্ছিল, হয়তো সে কারো ফোনের অপেক্ষা করছিল। রাতটাও ধীরে ধীরে গভীর হয়ে আসছিল, কিন্তু প্রিয়া আর কোনো কিছু বুঝে ওঠার আগেই তার চারপাশে নিস্তব্ধতা ছেয়ে যায় আর তার ঠান্ডা লাগতে শুরু করছিল। প্রিয়া তার দুঃখ থেকে বেরিয়ে রাস্তার দুই প্রান্তে এসে দাঁড়ায়, কিন্তু সে কারো আসার কোনো চিহ্নই দেখতে পাচ্ছিল না। প্রিয়া আবার বাসস্ট্যান্ডের এক কোনায় গুটিসুটি হয়ে বসে পড়ে। কান্না করতে করতে কখন সে যে ঘুমিয়ে পড়ে সে তা নিজেও বুঝতে পারে না। প্রিয়া গভীর ঘুমে ঘুমিয়ে কাউকে ডাকছিল। প্রিয়া ঘুমের মধ্যেই বিড়বিড় করছিল। এমন সময় কেউ একজন তাকে ঘুম থেকে জাগিয়ে বলে, বোন, কি হয়েছে তোমার? তুমি কি ঠিক আছো? এত রাতে এই বাস স্ট্যান্ডে একা একা কি করছো? কেউ কি তোমাকে নিতে আসতে চলেছিল? লোকটার কথা শুনে প্রিয়া ঘুম ভেঙে জেগে ওঠে। সে ওই লোকটাকে দেখে নিজেকে তার থেকে তৎক্ষণাৎ দূরে সরিয়ে নেয় আর দাঁড়িয়ে যায়। প্রিয়াকে এভাবে ভয় পেতে দেখে লোকটা তার নিজের পরিচয় দিয়ে বলে, শোনো বোন, ভয় পেও না। আমি কোনো গুন্ডা বান্ডা নই, আমি ভদ্র ঘরের ছেলে। আমার নাম সোহাম। আমি এত রাতে একটি মেয়েকে এভাবে বাস স্ট্যান্ডে শুয়ে থাকতে দেখলাম, তাই জিজ্ঞাসা করতে চলে এলাম কি হয়েছে। যদি আপনি কোথাও যেতে চান তাহলে বলুন, আমি ছেড়ে দিয়ে আসছি। অথবা যদি আপনাকে কেউ নিতে আসতে যায় তাহলে আমি থেকে যাচ্ছি। আর যদি এখনো আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে এটা আমার পরিচয়পত্র, দেখে নিন। আমার উপরে বিশ্বাস রাখুন ম্যাডাম। সোহামের কথাবার্তা শুনে প্রিয়া তাকে বিশ্বাস করে নেয়। সেও সোহামকে তার পরিস্থিতি বোঝানোর জন্য বলে, ভাইয়া, আমি দিল্লি থেকে এসেছি। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আমি ওর জন্য আমার সবকিছু ছেড়ে এসেছিলাম, কিন্তু যখন আমি ওর কাছে যাই তখন ও এমন ভাব করে যেন ও আমাকে চেনেই না। এখন আমি কোথায় যাব আমি কিছু বুঝতে পারছি না। আমি শুধু একটা রাত কাটানোর জন্য একটি জায়গা খুঁজছি। আগামীকাল সকালে আমি আবার দিল্লি ফিরে যাব। প্রিয়ার কথা শুনে সোহাম তাকে গাড়িতে বসার ইশারা করে আর বলে, ব্যাস এটুকুই, আপনি চিন্তা করবেন না। আমার কাছে একটা জায়গা আছে যেখানে আপনি রাত তো কি 1 বছর থাকলেও কোনো সমস্যা হবে না। চলুন, আমি আপনাকে একটি জায়গা দেখিয়ে দিচ্ছি। থাকা না থাকা আপনার ইচ্ছা।
সোহমের কথা শুনে প্রিয়ার একটু সন্দেহ হয়, কিন্তু সোহম আবার বলায় প্রিয়া তার গাড়িতে উঠে বসে। সোহম তার গাড়ি একটি বাড়ির সামনে এসে দাঁড় করায়। প্রিয়া ওই বাড়িটা দেখে চমকে ওঠে। এই বাড়িটা তো খুব বিলাসবহুল, তুমি এখানে থাকো? না, আমি তো এখানে ভাড়ায় থাকি। এটা তো আমার মালিকের বাড়ি, উনি লন্ডনে থাকেন। কিন্তু আপনার এখানে কোনো সমস্যা হবে না, আর এখানে আপনাকে কেউ বিরক্তও করতে আসবে না। প্রিয়াকে একথা বলে সোহম তাকে ওই বাড়ির দরজার সামনে নিয়ে যায়। তারপর তার দরজা খুলে দেয় আর তাকে বাড়ির ভেতরে যাওয়ার ইশারা দেয়। তুমি ভেতরে আসবে না? প্রিয়া একথা জিজ্ঞাসা করতেই সোহমের চোখে মুখে অস্থিরতা ফুটে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলে, না, তুমি ভিতরে যাও। ভেতর থেকে ভালোভাবে দরজাটা বন্ধ করে দিও। আশেপাশের পশুরা মাঝে মাঝে এই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আমি কাল সকালেই তোমার খাবারের জন্য কিছু নিয়ে আসবো। একথা বলে সোহাম গাড়িতে বসে তার বাড়িতে চলে যায়। সোহাম সেখান থেকে যাওয়ার সাথে সাথে প্রিয়া ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু যেই বাড়িটা বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন দেখাচ্ছিল, ভেতর থেকে এই বাড়ির প্রতিটি জিনিসে ধুলোর মোটা পরক জমে গিয়েছিল। প্রিয়া প্রথমে খুব মনোযোগ দিয়ে ওই বাড়িটা দেখে। বাড়িটা ভিতর থেকে বেশ বিলাসবহুল দেখাচ্ছিল। সে তার রুমাল দিয়ে আয়না পরিষ্কার করে, আর ওই আয়নায় নিজের চেহারা দেখতে দেখতে গালের কাছে আসা চুলগুলো কানের কাছে সরিয়ে দেয়। তারপর এক দৃষ্টিতে তার চেহারার দিকে তাকিয়ে থাকে। এরপর সোফা পরিষ্কার করে সেটাতেই সে শুয়ে পড়ে। পরদিন সকালে খুব ভোরে তার ঘুম ভেঙে যায়, আর সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই সে তার শরীরে অদ্ভুত রকমের ব্যথা অনুভব করছিল, যেন সে অনেক দুর্বল হয়ে গিয়েছে। প্রিয়ার ঘুম ভাঙতেই তার প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল। যখন সে আশেপাশের খাবারের জিনিস খুঁজে, তখন সে একটি টেবিলের উপর কিছু ফল পড়ে থাকতে দেখে। প্রিয়া সেগুলোর ভেতর থেকে একটা ফল উঠিয়ে পরিষ্কার করে আর খেতে শুরু করে, কিন্তু পরক্ষণেই সে তার মুখের ফল ফেলে দেয়, কারণ তার কাছে মনে হয় এটা ফল নয়, সে মাটি খাচ্ছে। এমনকি তার চোখ সামনের ধুলো জমা আয়নায় আটকে গেল। এটা সেই আয়নাটাই ছিল কাল রাতে প্রিয়া যেটাকে পরিষ্কার করেছিল, কিন্তু এত দ্রুত তাতে ধুলা জমে যাওয়া তার বোধগম্যের বাইরে ছিল। কিন্তু তবু সে যখন আয়না পরিষ্কার করে আর তাতে নিজের চেহারা দেখে, তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। সে 22 বছরের যুবতী থেকে 62 বছরের বৃদ্ধ মহিলায় পরিণত হয়েছিল। প্রথমে সে তার চোখকে তো বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু বহুবার নিজের চেহারা ছোঁয়ার পর আয়নার মাঝে তার একই প্রতিবিম্ব ফুটে উঠেছিল। তাই ভয়ে সে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে, যেন সে কোনো ভূতকে দেখে নিয়েছে। বাইরে বেরিয়ে এসে সে সোহমকে দেখতে পায়। প্রিয়া সোহমের কলার চেপে ধরে আর রেগে বলে, এটা কেমন বাড়ি? এই বাড়িতে কার অভিশাপ আছে? এক রাতে আমাকে যুবতী মেয়ে থেকে বুড়ি বানিয়ে দিল। কে তুমি? আর আমার থেকে কি লুকাচ্ছ? প্রিয়ার কথা শুনে সোহম তার চোখ নামিয়ে নেয়। প্রিয়া, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। এই বাড়িটা অভিশপ্ত আর জীবিত। এটা একটা রাক্ষস যে মানুষের বয়স খেয়ে নিজের পেট ভরে, আর এই বাড়ির দেখাশোনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি এই বাড়িতে যত মানুষ এনে দিব, লন্ডনের মালিক আমাকে তত টাকা দেবে। একটা মানুষের বদলে 1 কোটি। আমি অসহায় প্রিয়া, আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত, কিন্তু আমি ওকে এত সহজে মরতে দেখতে চাই না। আমি তো শুধু... সোহম এইটুকু বলতে প্রিয়া তার গালে চর বসিয়ে দেয়। লজ্জা করে না তোমার? নিজের ছেলের অসুখের পেছনে নিজের টাকার ক্ষুধা লুকাতে লজ্জা করে না? যদি তোমার ছেলের বদলে তোমার ক্যান্সার হতো তাহলেই ভালো হতো। তুমি একটা জঘন্য মানুষের সাথে সাথে একটা জঘন্য বাবাও। প্রিয়া সোহমকে একথা বলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর আবার তার বয়ফ্রেন্ডের বাড়িতে যেতে থাকে। সে কিছুটা সামনে এগোতেই সোহম প্রিয়াকে ডাকে আর বলে, বেশি দূর যেও না, নয়তো তোমার খুব তাড়াতাড়ি বয়স বেড়ে যাবে আর তুমি খুব দ্রুত দুর্বল হয়ে পড়বে। তুমি যদি আবার বাড়ির ভিতরে চলে যাও তাহলেই তোমার জন্য ভালো হবে। এই বাড়িটাই তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে যতক্ষণ না তোমাকে দিয়ে ওর মন না ভরবে। প্রিয়া সোহমের কথা শুনে নিয়েছিল, কিন্তু সে ওই কথা এড়িয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। কিন্তু যখন প্রিয়ার বয়ফ্রেন্ড প্রিয়াকে দেখে, তখন সে প্রিয়াকে প্রিয়ার মা ভেবে নেয়। কিন্তু সে আগের থেকে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। প্রিয়ার বয়ফ্রেন্ড তার সামনে হাত জোড় করে নিজের ভুল স্বীকার করে আর বলে,
দেখুন, আমি স্বীকার করছি আমি আপনার মেয়ের সাথে যা করেছি তা ভুল করেছি, কিন্তু আপনার মেয়ের সাথে দেখা হওয়ার আগে আমি বিবাহিত ছিলাম। আমি কখনো চাইনি ও নিজের সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসুক। দেখুন, আমার স্ত্রী গর্ভবতী, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি শুনে নিয়েছি ও সারা রাত আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করেছে। প্লিজ ওকে আপনার সাথে নিয়ে যান, আর ওকে বলবেন ও অনেক ভালো, ওর ভালোবাসা একদম খাঁটি, আর আমি সেই ভালোবাসার যোগ্য নই। নিজের বয়ফ্রেন্ডের মুখে এমন কথা শুনে প্রিয়ার চোখ ভিজে ওঠে। সে খুব মনোযোগ দিয়ে তার বয়ফ্রেন্ডের কথা শুনতে থাকে। তারপর সে যখনই বাইরে বেরিয়ে যাচ্ছিল তখনই অজ্ঞান হয়ে তার বয়ফ্রেন্ডের কোলে ঠেলে পড়ে যায়। কিন্তু তখনই সেখানে সোহম চলে এসেছিল। সে প্রিয়াকে আবার ওই বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন প্রিয়ার জ্ঞান ফিরে আসে তখন সে সোহমকে শুধু এইটুকুই বলে, আমি ওই বাড়ির ভেতরে যাচ্ছি, ভেতর থেকে ভালোভাবে দরজা বন্ধ করে নেব। এখন তুমি আর কাউকে এই বাড়িতে পাঠিও না, তোমার বোনের এই কথাটা রেখো। একথা বলে প্রিয়া ওই বাড়ির ভেতরে চলে যায় আর ভেতর থেকে ভালোভাবে দরজাটা বন্ধ করে দেয়। তার 1.5 বছর পর কি হয়েছিল তা আপনারা আগেই দেখে নিয়েছেন, কিন্তু এত কিছু হওয়ার পরও সোহমের লোভ কমেনি। যদিও আরও 6 মাস আগে তার ছেলে ক্যান্সারের কারণে মারা গিয়েছে, কিন্তু সে আজও এমন মানুষের সন্ধান করে বেড়ায় যাদের সে ওই বাড়িতে রাখতে পারবে আর টাকা উপার্জন করতে পারবে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।